পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তিনি আগামীকাল বাংলাদেশ সফরে আসতেছেন। কি হবে এখানে? প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, রিপোর্টটা পড়ে মনে হলো যে ইউজুয়ালি ইন্ডিয়ান এবং প্রো আওয়ামী লীগারদের, যেমন প্রথম আলো, তাদের সবসময় পাকিস্তান শুনলে যেন একটা পাকি বলে এটাকে দাঁত মুখ ছেটে ফেলার একটা যে চেষ্টা থাকে সবসময়, এইটার তুলনামূলক কম। বুঝছে যে এখন এটা ঠেকায় দেওয়ার মতন জায়গায় নাই, এটা হচ্ছেই। পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক ব্যবসায়িক সব সম্পর্ক খোলামেলাই হচ্ছে। আসলে আরও ওয়েট করতেছে যে জিনিসটা, সেটা হলো সামরিক। কেন? মাঝখানে আছে চীন। ফলে চীন থাকার কারণে আমাদের সামরিক সম্পর্কটা এখন খুব জরুরি। জরুরি আবার এই জন্য সস্তায়, অ্যারোপ্লেন থেকে শুরু করে সব কিছু, যা কিছুই চীনা অস্ত্র, চীনা সরঞ্জাম পাকিস্তানে বানানো হয়, ওই সরঞ্জামকে ইউজ করে আমরা বাংলাদেশকে সমৃদ্ধ করব সামরিক দিক থেকে। প্লাস পাকিস্তানের যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা আমাদের এখানে প্রয়োগ হবে। এটা একটা দিক আছে। হয়তো বাংলাদেশেও সামরিক ফ্যাক্টরি অনেক কিছু তৈরি হবে, কিন্তু এর এক্সপিরিয়েন্সটা পাকিস্তানের এক্সপিরিয়েন্স, কারণ পাকিস্তানি চীনের বাইরে আরেকটা প্রডিউসার চীনা অস্ত্রের। সো এইসব কিছু মিলে তারপর দেখেন প্রথম তারা জোর দিচ্ছে সবচেয়ে বেশি, যেমন শুরুই করেছিল যেখান থেকে আমাদের পাকিস্তানের সাথে এবারকার সম্পর্কটা, সেটা হলো যে পাকিস্তানের সঙ্গে ডাইরেক্ট কোনো জাহাজ আসতো না, সমুদ্র জাহাজ। ইন্ডিয়ানরা এমন কায়দা করে ফেলা রাখছিল, পাকিস্তান মানে জঙ্গি, তাহলে জঙ্গিদের তো থার্ড পার্টিকে দিয়ে পুরো চেক না করা পর্যন্ত পাকিস্তানি কোনো জাহাজ বাংলাদেশে ভিড়তে পারবে না, এটা আইন মানে বলা ছিল। এই আইন ঘুচায় ইউনূস সাহেবকে ডাইরেক্ট চিরাঙের পোর্টে যেন পাকিস্তানি জাহাজ বা পাকিস্তানের কন্টেনার বাহী কেউ, তার মধ্যে অন্য কন্টেনার আছে, অন্য দেশেরও মাল আছে, বাংলাদেশ হয়ে হয়তো অন্য দেশে যাবে, কিন্তু সে ডাইরেক্ট চিরাং পোর্টে আসতে পারলো না। এরকম যে নিয়মটা ছিল ওটা ভেঙে নতুন আইন কানুন তৈরি করতে ইউনূস সাহেবের বহুত কষ্ট হয়েছে, তবুও উনি ফাইনালি এটা করতে পারছে। সো এটা চালু হয়েছে প্রথমে, তাই নিয়ে ইন্ডিয়ানরা কিন্তু এই যে আবার শুরু হচ্ছে আমাদের তাদের যে পুরানা যে রাষ্ট্রদূত আছে, একটাতে একেবারে মানে কি বলবো, এটা সুন্নি ফকির একটা আলাপ করে পাকিস্তানি কিছু মানে নাক ছিটকানো যে এটা খুব খারাপ কাজ, এটা ইন্ডিয়ান স্বার্থ বিরোধী, এরকম বলে ফেলেছে সে। সো এরকম অবস্থার ভিতর দিয়ে এবারে রিপোর্টটা, প্রথম আলো রিপোর্টটা মনে হলো যে না, ওরা ধরে নিচ্ছে যে এটা ঠেকানো যাচ্ছে না, এটা চলে এসে গেছে। তাহলে কি কি হবে এবার, তাই নিয়ে একটা লম্বা তালিকা দিচ্ছে, ফর্মাল তালিকা, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম আলো পাইছে বলে মনে হচ্ছে। সেখানে সে লিখেছে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কতগুলো চুক্তি হবে দু একটা, আর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে সই হবে কয়েকটাতে। তার মধ্যে কী কী আছে? দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং কমিটি, এটা গঠন, সাংস্কৃতিক বিনিময়, সাংঘাতিক, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রের বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা, সাংঘাতিক ব্যাপার। এবং রাষ্ট্রটা আরও ইন্টারেস্টিং, বাংলাদেশের ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের পলিসি রিসার্চ স্টাডি একটা ইনস্টিটিউট আছে, তাদের মধ্যে সহযোগিতা, ব্লিসের সাথে, তাদেরও ব্লিসের সমতুল্য যে প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে সহযোগিতা, এগুলো হচ্ছে MOU হবে না। প্রথম আলো ছেড়ে দেয় নাই তাই বলে। এরপরে আছে দেখেন 71-এর, আচ্ছা, 3টা পুরানা প্রসঙ্গ আছে। তো এরা একটা বুদ্ধিমানের কাজ করছে, পুরানা আওয়ামী বা ইন্ডিয়ান প্রসঙ্গ বললেই সেটাকে ফালায় রাখে দেওয়া, এটা কোনো কথাই না বলা, ওদিকে না গিয়ে তারা ওটাকে টেবিলে রাখছে। এরকম 3টা প্রসঙ্গ কি আছে, ওই আবার সেই একই, পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে, না হলেও 5বারে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছে। যেদিন প্রথম ভুট্টো আসে বাংলাদেশে 74 সালে, প্রথমে শেখ মুজিব গেছিল 74-এ, ওআইসির সম্মেলন হয়েছিল 74-এ লাহোরে, সেই সম্মেলনের শেখ মুজিব যাওয়ার পাল্টা ভিজিট হিসেবে ভুট্টো আসছিল, সেদিনও সে বাংলাদেশে এসে প্রকাশ্যে ওই স্টেজ থেকে ক্ষমা চাইছিল। এটা কি পছন্দ হয় নাই? দেখি এনাফ ছিল না? ভুট্টো তো প্রধানমন্ত্রী ছিল পাকিস্তানে নাকি, সেটা
মজা লাগে নাই, আরো মজা লাগতে হবে। এরপরে যতবার পাকিস্তান প্রসঙ্গ আসছে ততক্ষণ না 71-এর জন্য ক্ষমা চাওয়া, এটা ঝুলাইয়া রাখছে, ঝুলাইয়া রাখছে, ঝুলাইয়া রাখছে। এই হলো ঘ্যাঙ্গা পাড়া, পুরান আলোটা বারবার মনে করে দাও, এটাই হলো হিন্দুত্ববাদী রাজনীতি। এটা তার আবার নিয়ে আসছে এখানে। এনিওয়ে, ওরা যেটা করছে বুদ্ধিমানের মতন, এটাও রাখছে টেবিলে, ফেলে দেয় না। ওকে, তার সাথে কি আছে? আটকে পড়া পাকিস্তানিদের পুনর্বাসন। আটকে পড়া পাকিস্তানি মানে, আচ্ছা, বাস্তবতা হলো কেউ কি যায়, কখন আসা যাওয়া রাখে? এই যে বিয়ের ক্যাম্প মিরপুরে, সরি মিরপুরে বলছি, মোহাম্মদপুরে, এখানে গেছে, কোন সার্ভে হয়েছে? তারা কি এখন কোনো ধরনের কোনো সাহায্য, সংস্থার কোনো সাহায্য পায়? ওদের মনোভাব কি? তারা প্রত্যেকে বাংলাদেশে কোনো না কোনো একটা পেশার জড়াই গেছে, খুঁজে নিয়েছে, যথেষ্ট ভালো ইনকামই করতেছে, অন্তত চলে যায়। শুধু তাই না, এবার লাস্টের একটা কথা বলেছে, এটা মারাত্মক। ওদের রাজনৈতিক সংগঠন আছে এবং সেই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ। আর মোহাম্মদপুরে যান, সে আওয়ামী লীগের কর্মী। এবার হয়েছে, তাহলে আপনি কাকে পাকিস্তানে ফেরত পাঠাইবেন? এটা কার আরোপ করতেছে? আরো আছে দেখেন, এরা তো বিহারি, বিহারিরা পাকিস্তানি হতে যাবে কেন? বিহারিরা বিহার থেকে আসছে বলে তো বিহারি ওরা। তো যেহেতু পাকিস্তান আমলে তারা আসছিল, এই জন্য তো পাকিস্তানে পাঠাতে দিতে হবে। এটা খুব স্ট্রং যুক্তি হলো না। পাঠাতে যদি হয়তো বিহারে পাঠান, ইন্ডিয়ান বিহার, দেখি মুরত থাকে তো। কথা আরো আছে, দু চারজন যে পাঠানো হয়েছে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে, তারা বাংলাদেশে গিয়ে, সরি পাকিস্তানে গিয়ে কোথায় উঠেছে? ঝগড়া বাঁধাইছে করাচিতে নিয়ে গিয়ে। এই যে মুজাহিদ কওমি মুভমেন্ট, এই মুভমেন্টটা কারা? এই মুভমেন্টে যারা যারা জড়িত, তারাই হলো আবার যাদেরকে ফিরে পাকিস্তানে পাঠানো হয়েছে, তাদের সংগঠন এটা। এটাই করাচিতে একটা সবচেয়ে বড় সংগঠন। ফলে ওদেরকে ওয়েলকাম করতে কেউ দাঁড়ায় আছে ব্যাপারটা এরকম না, কারণ ওখানেও তো তারা বিদেশের লোক, তারা তো আগে করাচিতে বাস করতো, তা তো না। বিহারি তো বিহারি, বিহারের সাথে বাংলাদেশের বর্ডার বরং কাছে, 6 কিলোমিটার মাত্র। আপনি দিনাজপুরে বিরল যান, বিরল থেকে 6 কিলোমিটারের মধ্যে আপনি বিহার পাবেন। দেখেন, তারা বাংলাদেশে রয়ে গেছে, যারা বয়স্ক ছিল, বুড়ো ছিল, তাদের সব মারা গেছে, 50 বছরের বেশি হয়ে গেছে। 4 দিনের মধ্যে এই জেনারেশন বেশিরভাগই বাংলাদেশে জন্ম জেনারেশন। এনিওয়ে, তারা পাকিস্তানও ওয়েলকাম না। আর ইন্ডিয়াতে না কেন? বিহারি তো তারা, বিহারে ফেরত পাঠাক। এনিওয়ে, আমার সাজেশন হচ্ছে এগুলোতে না জড়ায়, যেহেতু তারা বাংলাদেশের ইকোনমিতে জড়ে গেছে, আসলে কোনো না কোনোভাবে একটা না কোনো পেশায় ইনভলভ হয়ে আছে। সো এগুলাকে ফর্মাল করে দেওয়া, তাদেরকে জিজ্ঞেস করা কে কে পাকিস্তানে ফেরত যেতে চায়, প্রথমে এই কথা, পরে না অন্য লাভ। সো এনিওয়ে, এগুলা স্লোলি রিজলভ করে ফেলাটা বেটার। আর তৃতীয় প্রসঙ্গটা হলো অবিভাজিত সম্পদ, মানে আমরা যখন এক পাকিস্তান ছিলাম, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, হওয়ার পরেও পাকিস্তানের যে সম্পদ টোটাল রিজার্ভ, সেই রিজার্ভ থেকে কোনো কিছুই আমরা বাংলাদেশের জন্য পাইনি। এটা শেখের আমলও এটা শেষ করতে পারে নাই, মানে এই দিনে কোনো আলোচনায় আগাইতে পারে নাই। আপনারা জানেন যে এটা পুরাটাই তো আসলে কম্প্রোমাইজ করে নিতে হয়েছিল। ওই যে 193 জন যারা ইন্ডিয়াতে ছিল পাকিস্তানি আর্মি, তাদের কিন্তু ছেড়ে দিতে হয়েছিল। ছেড়ে দেওয়ার পিছনে লম্বা গল্প আছে, মূল গল্প আছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের স্বার্থেই শেখ মুজিব এগুলো সব ছেড়ে দিয়ে ভুট্টোর সাথে কম্প্রোমাইজ করে নিয়েছিল। এনিওয়ে, তো যেহেতু পেন্ডিং ইস্যু আছে, চাপা না দিয়ে সেটাকে ওপেনলি বলা, এটা রিজলভ করে দেওয়া, রিজলভ করে দিয়ে আগে বাড়ানো, দুজনের মধ্যে, দুই দেশের মধ্যে কে কার জন্য কি করতে পারে, পরস্পরের জন্য পরস্পর কি সুবিধা নিয়ে হাজির আছে, সেগুলোকে কাজে লাগানো। ফলে সেদিকে কাজ আলোচনা আগে যাবে, এটা হবে সঠিক রাস্তা বলে আমার কাছে মনে হয়। দ্বিতীয় দিন, সেকেন্ড দিনে উনি মিটিং করবেন আমাদের বাণিজ্য মন্ত্রীর সাথে, সেখানেও আলোচনাটা হবে এই যে আমার দেশের কি কি বিষয় পাকিস্তানে এক্সপোর্ট করার সুবিধা আছে, আর পাকিস্তানের কি কি বিষয় বাংলাদেশে আনা যাওয়া হতে পারে। এগুলো কিন্তু পার্মানেন্ট একটা এটা নিয়ে গবেষণা লেভেলের ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়, তারপরে এটি যতটা ফর্মাল হয়ে যায়, সেই ফর্মাল বিষয়টা নিয়ে সরাসরি সরকার লেভেল আলাপ, এটি আর কি। সেগুলোরই কমিটি করার জন্য আলাপটা হবে পরদিন সকালবেলা। সো এনিওয়ে, আমি বলবো যে পজিটিভলি দেখা উচিত,
ইন্ডিয়ান চোখ দিয়ে নয়। আর পজিটিভলি পরস্পরের বাণিজ্য স্বার্থ কে কোথায় কি আছে সেগুলো এক্সপ্লোর করে দেখেন, সেদিকে ঠেলে দেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ।